আসসালামু আলাইকুম। কেমন আছেন? অবশেষে বহু প্রত্যাশিত ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ হলো। কয়েক লক্ষ পরীক্ষার উপস্থিতিতে এবং কোন প্রশ্নটা আসতে পারে, কোন টপিক থেকে আসা, কোন টপিক থেকে না আসতে পারে, কিভাবে হতে পারে, না হতে পারে, অনেক রিসার্চ, অনেক মতামত, অনেক ধরনের আলোচনার পর অবশেষে ঠিক ৪১তম বিসিএস প্রিলিমিনারির জন্য আমরা ২০০ টি প্রশ্ন, কোন ২০০ টি প্রশ্ন আসবে সেই প্রশ্নটার উপরে আজকে পরীক্ষা হয়ে গেছে এবং আপনারা সকলেই সেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। যারা বিশেষ করে ৪১তম বিসিএস প্রিলিমিনারি ক্যান্ডিডেট ছিলেন তারা সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষা দেওয়ার পর অলরেডি ১২টা থেকে ৬টা ৬:৩০ ৬ ঘন্টার মতো সময় পার হয়ে গেছে। এই প্রশ্ন নিয়ে স্বভাবতই যেহেতু বাংলাদেশে পাবলিক সার্ভিসে নিয়োগের জন্য সবচেয়ে বড় পরীক্ষা এবং দেশের সবচেয়ে মেধাবী স্কুল কলেজ মেধাবী কলেজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটসরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। সুতরাং স্বভাবতই এই প্রশ্ন সারা দেশেই আলোচনার জন্ম নিবে। এটা নিয়ে অনেক ধরনের এনালাইসিস হবে। জাস্ট শুরু হয়েছে কেবল। যারা পরীক্ষা দিয়েছেন, আমরা যারা এই পরীক্ষা পদ্ধতির সাথে অভ্যস্ত, এই পরীক্ষা নিয়ে কাজ করি তারা জানি কেবলমাত্র শুরু। আমাদের পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আমরা সাধারণত কি করি? কোন পরীক্ষার হলে গেলেই পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে যারা বের হচ্ছে তাদের মুখগুলো দেখি। তাদের অ্যাপিয়ারেন্স দেখে তাদের চেহারা থেকে আমরা বোঝার চেষ্টা করি তাদের পরীক্ষাটা কেমন হয়েছে বা কেমন হয়নি ইত্যাদি, ইত্যাদি। তো যথারীতি গাল গল্প গুজব যেগুলা থাকে পরীক্ষার পরে ১৬০ না ১৮০, ২০০ না ১৫০ এরকম অনেক আলোচনা হয়েছে এবং এই বিষয়ে অনেকের ফেসবুক মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এটা কি বলবো? যদি বলি ফাটিয়ে ফেলা ঠিক অনেকটা সেরকমই হচ্ছে। এবং পাবলিক সার্ভিস কমিশনের অনেকে বিভিন্ন সাবজেক্টে একজন শুরুতে আমি ১ম যে রিঅ্যাকশনটা দেখেছিলাম প্রশ্নের পরে আফটার নামাজ ম্যাথের প্রশ্ন দেখে কার নাকি মাথা ঘুরাচ্ছে। এটা দিয়ে শুরু। তো আমার মনে হয় ইতোমধ্যে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। অনেকগুলো প্রশ্নের উত্তর যারা জেনেছেন তারা পরীক্ষার হলে তো সেটার প্রয়োগ ঘটিয়েছেন এবং পরবর্তীতে অনেক প্রশ্নের উত্তর নিয়ে এখনো পর্যন্ত আমি যখন এই সেশনটার আমার কথা ছিল ৫ টায় কিন্তু আমি নিজে কিছু প্রশ্ন নিয়ে আরেকটু স্টাডি করার জন্য সময়টা বাড়িয়ে নিয়ে এই সময়টাতে আমি পুনর্নির্ধারণ করেছি। তো আমার মনে হয় আপনারা অনেকেই জেনে গেছেন। এর পরেও যারা যাই জেনে গেছেন একটু আমার সাথে একটু মিলিয়ে নেবেন। আমি বেশি সময় নিব না। যত অল্প সময়ে সম্ভব আমি জাস্ট আনসার ক্লুটা আপনাদেরকে বলে দেব এবং সেক্ষেত্রেও একটা ২ টা লিমিটেশনস থাকতে পারে। ২-১ টা প্রশ্নের উত্তর নেই। এটা আপনারা ইতিমধ্যে মনে হয় জেনে গেছেন। আমাদের আনসার স্ক্রিপ্টে সেই প্রশ্নগুলোর উত্তর নেই। এরকম আমার ৩-৪ টা প্রশ্ন আমি পেয়েছি। আর কিছু প্রশ্নের উত্তরে এখনো আমাদের কিছুটা কনফিউশন আছে। সে মানে উত্তর কোনটা হতে পারে। এটা হয়। এটা পরীক্ষায় সেই তুলনায় আমার কাছে কম্পারেটিভলি মনে হচ্ছে আমরা যদি গত ৮-১০ টা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন এনালাইসিস থেকে যদি কম্পেয়ার করি, তাহলে আমি বলব মোটামুটিভাবে এই প্রশ্ন অনেক বেশি আ অন্য প্রশ্নগুলোর তুলনায়, প্রশ্নপত্রের তুলনায় তুলনামূলকভাবে ভালো, ভুল-ভ্রান্তি কম। এরপরেও একেবারে টুকটাক ছিল না ত্রুটি বিচ্যুতি এরকম না। তবে সেটা হচ্ছে রিসেন্ট অন্যান্য প্রশ্নপত্রের চেয়ে তুলনা করলে এটা আমার কম মনে হয়েছে। এবং সেক্ষেত্রে এখন আমাদের একটা বিগ কোয়েশ্চেন সেটা হচ্ছে কত মার্কস একটা স্ট্যান্ডার্ড মার্কস হতে পারে? কত মার্কস পেলে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারি? কেউ হাল ছেড়ে দিয়েছেন আমাকে দিয়ে অ্যাকচুয়ালি আর হবে না। কেউ আশাবাদ, কেউ কনফিউশন এর মধ্যে আছেন যেটা পরীক্ষার পরে সাধারণত হয়। এবং কেউ আবার ৪৪তম বিসিএস এর আ ৪৩তম বিসিএস এর প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। কেউ বলছেন ৪৪ এর প্রস্তুতি নেওয়া শুরু করবেন। তো যাই হোক আমরা একটু মার্চ ফরওয়ার্ড এর পক্ষ থেকে আমি আপনাদের জন্য একটা আনসার স্ক্রিপ্ট তৈরি করেছি। আমি নিজে আমার সম্মানিত অন্যান্য শিক্ষক প্যানেলের যে শিক্ষক মন্ডলী আছেন তাদের অনেকের সাথে কথা বলে আমি আজকে এখন ঠিক এই সেশনে আপনাদেরকে জাস্ট আনসারটা বলে দেব। আমার পর আজকে রাতেই কয়েকটা সাবজেক্টের আমাদের সম্মানিত প্যানেল শিক্ষকদের মধ্যে কেউ আপনাদেরকে বিভিন্ন সাবজেক্টের আ আ বাংলার, ইংরেজির, মেন্টাল এবিলিটি বা ম্যাথমেটিক্স সাবজেক্ট ওয়াইজ আপনাদেরকে একটা সলভ ক্লাস নেওয়া হবে। জাস্ট যে প্রশ্ন হয়ে আছে সেই প্রশ্নগুলোর উপরে। তো আশা করি আমি যে আনসার ক্লু আমি ডিটেইলস এ যাব না। জাস্ট আনসারটি আপনাদেরকে বলে দেব। যেহেতু ২০০ নাম্বারের প্রশ্ন একটু সময় লাগতে পারে।
এটা করব এই কাজ। এরপর হচ্ছে আমার এই আলোচনার পরে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীর কয়েকজন উপস্থিত হচ্ছেন আমাদের স্টুডিওতে। তারা বিভিন্ন সাবজেক্ট ওয়ারি এই সলভ ক্লাস নেবেন। পরবর্তীতে রাত 10:30টায় প্ল্যান আছে আমরা এই পরীক্ষার সম্ভাব্য কাটমার্ক কত হতে পারে এটা এখনই আসলে বলা যাচ্ছে না। আমরা অনেকের এটা আসলে কিছু জনের মতামত নিয়ে এটা কাটমার্ক সম্পর্কে ধারণা করা এটা খুব কঠিন। আমরা অনেকের সাথে যোগাযোগ করছি বিভিন্নভাবে আমাদের যে চ্যানেলগুলো আছে আমরা আমাদের সাথে যাদের মত বিনিময় হয় যাদের কথাগুলো যুক্তিপূর্ণ মনে হয় তাদের কথা শুনে আমরা কাটমার্ক সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে রাতে যদি সম্ভব হয় 10:30টায় সম্ভবত আমাদের পেজ বা গ্রুপে আপনারা অলরেডি একটা পেয়ে আছেন। তো যারা পরীক্ষা দিয়েছেন আপনারা একটু চাইলে মন্তব্য করতে পারেন কাটমার্ক কত হতে পারে এই 200 নম্বরের পরীক্ষায় কারা কতটা দাগিয়েছেন চাইলে আপনারা মেসেজ একটু জানাতে পারেন। বন্ধুরা যারা পরীক্ষা দিয়েছেন কতটি প্রশ্নের উত্তর আপনি করেছেন সেই বিষয়ে একটু জানাতে পারেন আপনারা চাইলে কমেন্টে। এবং অবশ্যই আমি যে উত্তরগুলো আপনাদেরকে বলবো আনসার গুলো বলবো সেগুলো যে একেবারেই সব প্রশ্নের উত্তর একেবারে 100% হবে সেটা আমি দাবি করছি না। 1 to 5 5টির মতো প্রশ্নে উত্তর এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে। এটা হতে পারে আমাদের উত্তরের সাথে অন্যদের উত্তর নাও মিলতে পারে। আমাদের ওয়ে অফ থিংকিং অন্যদের ওয়ে অফ থিংকিং এর মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে। ইভেন আপনাদের কারো সাথেও দ্বিমত হতে পারে। সেক্ষেত্রে যদি মনে হয় যে আমাদের দেওয়া উত্তরটা ভুল আপনারা লজিক্যালি সেটা কমেন্টে বা আমাদেরকে ইনবক্স করে জানাতে পারবেন। কারা কতটা উত্তর দিয়েছেন একটু জানাবেন। কাটমার্ক কত হতে পারে প্লিজ ইসানা জারিন আমাদের একজন রেগুলার অ্যাক্টিভিটিস্ট বলা যায় মার্চ ফরওয়ার্ডে তিনি বলেছেন 140টা দাগিয়েছি মনে হচ্ছে ভুল সবই ভুল। এত দ্রুত এরকম ভুল সবই ভুল স্লোগান দিলে তো সমস্যা জারিন। একজন বলেছেন 120টা উত্তর করেছি শারমিন রহমান শামা 120টা উত্তর পড়া। শারমিন তো কালকে আলোচনা শুনেছিলেন আমরা বারবার বলেছিলাম বেশি আনসার করার জন্য সম্ভব হলেই যতটুকু সম্ভব শামা বোধহয় সেটা ফলো করতে পারেনি পরীক্ষার হলে। তারপর দেখা যাক যে 120টা দাগিয়েছে সে 120 কেমন হতে পারে। কাটমার্ক কত হতে পারে সেই বিষয়ে যারা জানেন যারা পরীক্ষা দিয়েছেন তারা চাইলে একটু উল্লেখ করতে পারেন। 110 আনসার করেছে রিক্ত লাবণ্য এমডি জুয়েল রানা 121টা দাগিয়েছে শিওর হয়েছে 106টা কনফিউজ 4টা ভুল 11টা। দেখা যাক আমাদের আনসার স্ক্রিপ্ট শোনার পর আপনার কনফিউশন বাড়ে না কমে ভুলের মধ্যে কোনো উত্তর আসে কিনা নাকি শুদ্ধ উত্তর করার মধ্যে কোনো উত্তর মাইনাস হয়ে যায়। মনে রাখবেন পরীক্ষার সময় দেওয়া শেষ হওয়ার পর সময় যতই গড়ায় ততই কিন্তু আমাদের পজিটিভ মার্ক আস্তে আস্তে কমতে থাকে। এটা খুব কম হয় যে মার্কস বাড়ে কারণ আমরা সবসময় বাড়িয়ে হিসাব করতে অভ্যস্ত। এটা খুব ফ্রিকুয়েন্টলি ঘটে যে নাম্বার কমে কারণ আমরা নাম্বার বাড়িয়ে হিসাব করতে অভ্যস্ত। সুতরাং নাম্বার কমতে থাকে। আবার অনেকেই আছে যদি দেখে তার দুই একটা ভুল পড়ে সে প্রশ্নটা ভাঁজ করে রেখে দেয় আর মানে গবেষণা করে না রিসার্চ করে না যদি আরো ভুল বের হয় আরো হতাশ হতে হয় নিজেকে বুঝ দেওয়ার জন্য সে প্রশ্নটা ভাঁজ করে রেখে দেয়। আমি জানি না আপনারা ঠিক কোন গ্রুপের একজন আশরাফুল শাহেদ লিখেছে সে 165টা দাগিয়েছে। আল জাবের হুসাইন 131টা দাগিয়েছে। কাটমার্ক কুমার জয় বলছেন 115 থেকে 117। অন্যরা কি মনে করেন কাটমার্ক সম্পর্কে দেখি অন্য কয়েকজন একটু লিখেন তো দেখি আপনাদের কাটমার্ক আমরা যে চিন্তাটা করছি সেটার সাথে আপনাদের মিলছে কিনা একটু দেখি। 115 বলেছেন 115 কি দাগিয়েছেন অ্যাঞ্জেল নাকি 115টা আপনার হবে শিওর কোনটা? ট্রাই করেছে 132টা কারেক্ট হয়েছে 123টা ভালো। হ্যাঁ রিক্ত লাবণ্য লিখেছে সাম্প্রতিক পড়তে পড়তে মাথা গেছে মাথা তো যাবেই আমরা বারবার বলছি পরীক্ষার আগে কয়েক মাসের জিনিসগুলো হয় না এটা তো আমরা বারবার বলেছি আমরা পরীক্ষা নিয়ে কাজ করি আর আপনারা পরীক্ষা দিবেন মাত্র সেক্ষেত্রে আপনাদের মনে হয় যে সাম্প্রতিক থেকে সে মহা একটা গ্যাঞ্জাম হয়ে যাবে। আমি গত সপ্তাহখানেক আগে একটা সেশনে বলেছিলাম আমাদের কনফিউশন জোন প্রোগ্রামগুলোতে বলেছিলাম রিসেন্ট বিশেষ করে 3-4 মাসের মধ্যে প্রশ্নগুলো 6 মাসের মধ্যে প্রশ্ন খুবই কম হয় হলেও দুই একটা বাংলাদেশ আন্তর্জাতিক সাধারণত অন্যগুলোতে তেমন একটা হয় না। তো আরেকজন লিখছে রাশিদুল জাহান 90 থেকে 100 প্র্যাকটিভ নন্দী বলেছেন 94 কারেক্ট 95 দেন কনফিউশন 20 তার মানে 115টা দাগিয়েছেন। কাটমার্ক হতে পারে 85 থেকে 90। রাকিবুল সৈকতের কথা শুনে অনেকে আশ্বস্ত হতে পারেন পরীক্ষা যারা খারাপ দিয়েছে যারা নিজেকে সংকুচিত করে ফেলছে তারা আবার আশ্বস্ত হতে পারে কাটমার্ক হলে। কাটমার্ক কেউ বলছেন জাহিদ ইসলাম সুজন ইট মে বি 100 to 105
স্যার আমার মনে হয় এবার কাট মার্কস 105 প্লাস হবে। এমডি জুয়েল রানা। ওয়াইনুদ্দিন হাসান প্রশ্ন ভাঁজ করে রেখে দিয়েছি। হ্যাঁ, ভাঁজ করে রেখে দেবেন, আগে একটু গবেষণা করেন, আগে কি হয় সেটা ফয়সালা করেন, তারপর ভাঁজ করে রাখেন। কাটমার 100 এর উপর যাবে না একজন বলেছেন। হ্যাঁ, রেজাউল করিম, মোহাম্মদ রেজাউল করিম বলছেন 125টা। হ্যাঁ, রিটেন কোন মাসে হতে পারে? কুমার জয় রিটেন নিয়ে চিন্তা করছে। মার্চ ফরওয়ার্ড, সামনের দিকে চিন্তা করছে। সি ফরওয়ার্ড, হ্যাঁ, কাটমার মেবি 95 থেকে 100। আরেকজন বলল সুজন। আর কারো ম্যাথ বেশ কিছুটা বিদঘুটে হয়েছে, আমার প্ল্যান পুরোই মাঠে মারা গেল ম্যাথ নিয়ে। ইশানা জারিন, আমি উত্তরগুলো বলে দিব। আমাদের ম্যাথস এর একজন ফ্যাকাল্টি আলী আকবর স্যার হয়তো কিছুক্ষণ পরে আপনাদের ম্যাথস এর উপর একটা সলভ ক্লাস নেবে, সেখানে আপনারা আর একটু ক্লিয়ার হতে পারবেন। হ্যাঁ, সাদিয়া জামান, এটা ঠিক না। যারা কনফিউজড উত্তর যারাই দেন তারা সাধারণত বেশি ভালো করেন। একেবারে না পড়া থেকে যদি কনফিউজ দেন, কনফিউশন হলেও কোথায় উত্তর দিবেন এবং দিবেন না সেটার ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট ইলাবোরেটলি আলোচনা করেছি। 103 কাট মার্ক হতে পারে। 116 আনসার করেছি, ইনশাল্লাহ কি হবে জানি না। 105 ইনশাল্লাহ থাকবেই। নাজমুল বা সামন এভাবে লিখেছেন। হ্যাঁ, ক্লাসে কোন বই সেলাই? একেবারেই অযৌক্তিক কথা বললেন। মিরাজ একেবারেই অযৌক্তিক কথা বললেন। এগুলোর ব্যাপারে আমাদের ডকুমেন্টস আছে। এরপর 105 থেকে 115 কাট মার্ক হতে পারে। আলী জাবেদ হোসেন লিখেছেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা উত্তরপত্রে আমাদের যে উত্তরপত্র, আমরা আপাতত কোন ধরনের ওই সংশোধন পরিমার্জন ছাড়াই আমাদের প্রাথমিক যে উত্তর আমরা ঠিক করেছি বিভিন্ন প্রশ্নের উত্তরে, আমি সেই উত্তরগুলো আপনাদেরকে বলে যাচ্ছি। আপনারা, আমি যে সেট থেকে বলবো সেটা হচ্ছে সেট নাম্বার 2, 2 নাম্বার সেট। হাসনা হেনা, কোড নাম্বার হচ্ছে হাসনা হেনা, সেট নাম্বার 2। এখান থেকে আমি বলে যাব। আমি সাবজেক্ট বলার পর আশা করি আপনারা খুব দ্রুত ধরে নিতে পারবেন। আমি খুব ডিটেইলস প্রশ্নটা নাও করতে পারি, শুধু উত্তরটা, যেটা হলে আপনাদের উত্তরটা বুঝতে সুবিধা হয়। আপনারা পরীক্ষা দিয়েছেন, অনেকে শ্রান্ত, এরপরও আশা করি শুনবেন। শুনে এগুলো আলোচনা যত শুনবেন তত কিন্তু আপনি ম্যাচিউরড হবেন, প্রশ্ন সম্পর্কে আপনি অনেক ভালো ধারণা পাবেন, প্রশ্ন নিয়ে আপনি আলোচনা করতে পারবেন। আমাদের অনেকের হয়তো, আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই যারা পরীক্ষা শেষ করেছেন এবং খুব আশা করছেন না যে প্রিলিমিনারিতে আহামরি কোনো ভালো রেজাল্ট হবে, এরপরেও এই আলোচনাগুলো শুনছেন, তাদেরকে সাধুবাদ জানাই। কারণ আমাদের কয়েক মাসের মধ্যে আবার একটি পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা, এবং ডেট ঘোষণা হয়ে গেছে অলরেডি। সুতরাং আপনারা এই যে ভুলগুলো হলো আজকে, সেই ভুলগুলো থেকে আপনার আমাদের শিক্ষণীয় কি কি থাকে সেগুলো আমাদেরকে একটু চেক দিতে হবে, মনে রাখবেন। তো যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি। একটু সেট 2 হাসনা হেনা। আমি প্রথমে ইংরেজি নিয়ে বলবো, ইংরেজি প্রশ্ন উত্তরগুলো নিয়ে বলবো। ইংরেজি দেখেন আমরা যেগুলো উত্তর দিচ্ছি সেগুলোর সাথে আপনাদের গুলো মিলছে কিনা, বা কোথাও যদি মনে হয় যে না মিলেনি, বা আপনার খুব ভালো যুক্তি আছে, এমনিতে হুদা হয়নি, এটা হবে না ওইটা হবে, এটা না বলে যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে সেভাবে আপনি কমেন্ট এটা লিখতে পারেন। আপনাদের যে বন্ধুরা 41তম প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে তাদেরকে একটু মেনশন করতে পারেন যেন তারাও দেখতে পারে। হ্যাঁ, ডাক হর করা। হ্যাঁ, আমাদের কথা বলবো, অবশ্যই বলবো। থ্যাংক ইউ আরিফ। ওকে, প্লিজ ইংরেজি। প্রথম প্রশ্নটা একটু খেয়াল করেন। Why then this noun to you, for there is nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama Hamlet. হ্যামলেট, আমার মনে হয় অনেকে উত্তর করেছেন। যদি উত্তরটা আপনাদের সাথে মিলে সেটা আপনারা লিখবেন, আপনারা কি উত্তর দিয়েছেন। আমি যে প্রশ্নটা পড়বো আপনারা যদি পারেন, আপনারা যারা মানে খুব সুইফটলি টাইপ করতে পারেন কমেন্টে, তারা একটু লিখবেন মানে কি উত্তরটা আপনারা দিয়েছেন। আমার সাথে উত্তর হলে তো খুবই ভালো, উত্তর না হলে সেটা হলো না, সমস্যা নেই, কিন্তু আপনি লিখুন, আপনারা লিখেন, আপনি এইটার সাথে আপনি এঙ্গেজড হন ভালো করে। হ্যামলেট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মেড উইক বাই টাইম এন্ড ফেট বাট স্ট্রং ইন অল টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড and not to yield is taken from the poem written by Alfred Tennyson. Alfred Tennyson. 3 নম্বর প্রশ্ন, আলফ্রেড টেনিসন। হ্যাঁ, হ্যামলেট, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যামলেট, ওকে, গুড। Made weak by time and fate, এই উক্তিটা হচ্ছে আলফ্রেড টেনিসনের।
টেনিসন কারা দিয়েছেন একটু দাগাবেন, বলবেন একটু টেনিসন যদি কেউ দিয়ে থাকেন, হলে তো ইয়েস, আর না হলেও হয়নি। Give somebody a piece of your mind means to give somebody a piece of your mind means to tell someone that you are very angry with them. Tell someone you are very angry with them. To win a prize is my ambition. The underlined part of the sentence is an noun phrase. To win a prize, এটা হচ্ছে আন্ডারলাইন করা, এটা হচ্ছে উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। To win a prize, noun phrase. আমি বোঝার জন্য সংক্ষেপে বলছি, একটু খেয়াল করেন। Choose the word opposite in meaning to terse. এটা হচ্ছে detailed। এটা কেউ কেউ উত্তর ডেসক্রিপশন দিয়েছেন, এটা আমরা উত্তর দিয়েছি ডিটেইলড। কেন আমরা ডিটেইল দিয়েছি সেটা ব্যাখ্যা পারবেন আমাদের আজকে আমার সেশনটার পরে। আমাদের শাহান স্যার এটার উপরে ইংলিশটার উপরে টোটাল ইংরেজি প্রশ্নটার উপরে একটা সফট ক্লাস নেবেন, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন ডিটেইলড। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড নো? নলেজ। এটা আমার মনে হয় অনেকেই পড়েছেন, নলেজ। থ্যাংক ইউ আরিজ মুরাদ, মনে আছে না? থ্যাংক ইউ মুরাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো যেটা বলছিলাম, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দি ওয়ার্ড নো? এটি হচ্ছে নলেজ। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ওবে মি, এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন, কনজাংশন। আপনাদের সাথে মিললে তো ভালো, বা আমি যখন প্রশ্নগুলো বলছি আপনারা আপনারটা দাগাতে পারেন। প্রশ্ন তো যা হওয়ার হয়ে গেছে, হয় পাস করবেন অথবা ফেল করবেন, ভালো হয়ে আছে বা মন্দ হয়ে আছে, আপনি লিখতে পারেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার, অপশন সি 3 নাম্বার, যেটা কোয়েশ্চেনিয়ার যেটা আছে সেটা 3 নাম্বারটা। ফাইন্ড আউট দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দি সেন্টেন্স হু টট ইউ ফ্রেন্ডস, এটা হচ্ছে লাস্ট অপশনটা, বাই হুম where you taught friends. By whom where you taught friends, last option যেটা সেটা। হ্যাঁ, সেট নাম্বার হচ্ছে 2, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 9, by whom where you taught friends। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, 10 নাম্বার, ইংলিশে 10 নাম্বার প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ সেন্টেন্স। A string of pearls was not go bright as her teeth. এটা হচ্ছে her teeth were brighter than a string of pearls, 2 নম্বর অপশনটা। 11 নম্বর প্রশ্ন, in Shakespeare's play Hamlet was a prince of Denmark. ডেনমার্ক, কারা কারা ডেনমার্ক দিয়েছেন একটু জানাতে পারেন। ডেনমার্ক উত্তর কারা দিয়েছেন? ডেনমার্কের প্রিন্স হচ্ছেন, হ্যামলেটের প্রিন্স হচ্ছেন ডেনমার্কের। Was this the phase that launched 1,000 ships and burned the topless towers of Yam, who speak of the famous lines? এটা হচ্ছে ফস্টাসের উক্তি, ফস্টাস। The character Alfred Doolittle is taken from the Shaw's play Pygmalion. Pygmalion উত্তর কারা দিয়েছেন? পিগমেলিয়ান। কে কে উত্তর দিয়েছেন? পিগমেলিয়ান, পিগমেলিয়ান। The poem The Love Song of J. Alfred Prufrock is written by T.S. Eliot. T.S. Eliot. Who is the author of the first scientific romance The Time Machine? H.G. Wells. এটা পরীক্ষা অনেকবার আসছে, যারা করছেন যে বিসিএস পরীক্ষা আগে প্রশ্ন হয়নি এরা ভুল, এটাও কিন্তু আগের প্রশ্ন, এর আগের প্রশ্ন। Adela Quested and Mrs. Moore are characters from the novel A Passage to India. A Passage to India, এটা লেখককে, বইটার নাম কি, এটা আগে একবার আসছে, আগে একাধিকবার আসছে, এবার আসছে ক্যারেক্টার নিয়ে। এরপর হচ্ছে শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে, আমাদের দেশে বহু পঠিত শেক্সপিয়ারের নাটক, প্লে,
দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে এই ক্যারেক্টারটা নেওয়া হয়েছে। ভ্যানিটি ফেয়ার ইজ আ নভেল রিটেন বাই, এটা হচ্ছে 18 নাম্বার প্রশ্ন, 18 নাম্বার। ভ্যানিটি ফেয়ার ইজ আ নভেল রিটেন বাই উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে। পিপ ইজ দ্য protagonist in Charles Dickens novel Great Expectations. পিপ হচ্ছে Great Expectations এর মূল চরিত্র। হ্যাঁ। Lady Chatterley's Lover was written by the author of The Rainbow. এটাও কিন্তু আগে বেশ কয়েকবার বিসিএস পরীক্ষায়, পিএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন। Lady, identify the word that can be used as both singular and plural. এটা হচ্ছে fish. Singular and plural হচ্ছে fish. The old man was tired of walking. Here, walking is an gerund. Which one is a correct sentence? The doctor took my pulse. The doctor, 2 number option ta, the doctor took my pulse. I will not let you go. In this sentence, go is an infinitive. প্রথম অপশন যেটা infinitive. When Ushashi entered the room, everybody stopped talking. No preposition required. 4 number option যেটা, no preposition required. Which but is preposition? What can we do but sit and wait? 2 number option যেটা, সেটাই হচ্ছে উত্তর, 2 number option. ইংরেজি পরের প্রশ্নটা, আমাদের ইংরেজিতে আর কয়েকটা প্রশ্ন আছে, দেখেন। হু ইজ নট এ রোমান্টিক poet? T.S. Eliot. The play Birthday Party is written by Harold Pinter. Harold Pinter. The play The Birthday Party is written by Harold Pinter. Time held me green and drying. এটা হচ্ছে ফার্ন হিলের কবিতা থেকে নেওয়া, ফার্ন হিল। One whose attitude is eat, drink, and be merry is Epicurean. Epicurean. এটার উত্তর হচ্ছে অপশন 2, Epicurean. Call me, এটা হচ্ছে 31 নম্বর প্রশ্ন। Call me if you have any problems regarding your work. এখানে regarding হচ্ছে preposition. Come on, it's time to go home. Here, home is an adverb. Home adverb. Last option যেটা, সেটাই। Huffing and puffing, we arrived at the classroom door with only 7 seconds to spare. In this sentence, verb arrived is intransitive. Intransitive. First option যেটা, সেটা। Which one of the following is a common gender? Sovereign. Whose that? In this sentence, that is a pronoun. That is a pronoun. তাহলে আমরা ইংলিশের 35টা প্রশ্নের মধ্যে 35টা প্রশ্নের উত্তর আমরা বলে দিয়েছি। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা পরীক্ষার হলে যে প্রশ্নগুলো দাগ দিয়েছিলেন, কোনটা আমাদের সাথে মিলেছে, কোনটা মিলে নাই। যদি মনে হয় কোনোটা মিলেনি, সেটা কেন মিলেনি, আপনার কোনো আর্গুমেন্ট থাকলে সেটাও আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে দিতে পারেন বা ইনবক্সে দিতে পারেন, সেটা আমরা চেক করে দেখব। এখন দেখেন, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে 30টা প্রশ্ন, সেগুলো একটু আমার সাথে আপনারা মিলিয়ে নিতে পারেন। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? এটা হচ্ছে 23-24 ফেব্রুয়ারি 1974। আমরা সকলে জানি 23, আমি যেহেতু বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিষয়ে আপনাদের সাথে ক্লাসে আলোচনা করি, আমি 2-1টা বিষয়ে একটু নোট দিতে পারি। 22 ফেব্রুয়ারি পাকিস্তান 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় সার্বভৌম রাষ্ট্র হিসেবে, এবং এর পরপর 2 দিন 23-24 তারিখে লাহোরে সম্মেলন হয়, ওআইসি দ্বিতীয় সম্মেলন, সেখানে বঙ্গবন্ধু যোগ দিয়েছিলেন। তাহলে 23-24 ফেব্রুয়ারি 1974 হচ্ছে উত্তর। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি পুরস্কার, শান্তি পুরস্কার প্রদান করা হয়? এটা করা হয়েছিল 23 মে 1973 সালে। আনফরচুনেটলি প্রশ্নে সেই উত্তরটা দেওয়া নাই, তো আমরাও এখানে যেহেতু উত্তর নাই, এখানে আমাদের কোনো বক্তব্য নাই। উত্তর থাকলে তো আমরা সেটা কারেক্ট উত্তর হিসেবে ধরে নিতে পারতাম, যেহেতু উত্তর নেই
এখন সেখানে পাবলিক সার্ভিস কমিশন নিয়ারেস্ট উত্তর হিসেবে 23 মে 1972 কি নেবে কি নেবে না কেন, এটা নিয়ারেস্ট বললে এটা তো 1 বছরের পার্থক্য কিন্তু। সুতরাং এই প্রশ্ন উত্তর পাবলিক সার্ভিস কমিশন কি কাউন্ট করবে নাকি কাউন্ট করবেন এটা বলা যাচ্ছে না, যেহেতু উত্তর নাই আমরা সেটাই শুধু আপনাদেরকে বলে রাখলাম। ঐতিহাসিক 6 দফা বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 3 নম্বর প্রশ্ন। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, একটু খেয়াল করেন। 6 দফা আমরা অনেকেই পড়েছি, 6 দফার দফাগুলো যারা জানে তারাই উত্তর করাটা সহজ। 6 দফাগুলো জানলে সেখানে কি নাই, বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থা ছিল না। 4 নম্বর প্রশ্ন, মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? এটা হচ্ছে রাজা শশাঙ্কের মৃত্যুর পরে প্রায় 750 সাল পর্যন্ত ছিল। তার মানে এই যে 630-40-এর দশকে শুরু হয়ে এটা প্রায় 750 সাল অবধি ছিল। এটার জন্য আমরা এটাকে বলতে পারি সপ্তম অষ্টম শতক। সপ্তম অষ্টম শতক। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। এটা একাধিকবার বিসিএস বা পিএসসি পরীক্ষা এসেছিল, আপনারা জানেন অনেকে। আলাউদ্দিন হোসেন শাহ। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা সবসময় সেন বংশের সর্বশেষ রাজা বা হিন্দুর প্রাচীন যুগের সর্বশেষ হিন্দু রাজা বলে লক্ষণ সেনকে আমরা ইন্ডিকেট করে থাকি। তবে এখানে সর্বশেষ শাসন বলে একটা রিজিমকে উল্লেখ করে দিয়েছে 1070 থেকে 1230। তো 1230 পর্যন্ত যদি হয় সেটা উত্তরটা হচ্ছে কেশব সেন। আমাদের উত্তরটা হচ্ছে কেশব সেন। এর পরের প্রশ্নটি বাংলাদেশ অ্যাফেয়ার্সে, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? সর্বপ্রাচীন মানে সবচেয়ে পুরনো, বা বলতে পারি বাংলার প্রথম জনপদের নাম কি? সেটা হচ্ছে পুন্ড্রবর্ধন। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাকমারি সম্মেলন আমরা জানি এটা টাঙ্গাইলের সন্তোষে হয়েছে। এখানে সন্তোষ উত্তরটা আছে, তাহলে সন্তোষ হচ্ছে আমাদের উত্তর। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সন্তোষে। মুক্তিযুদ্ধকালে কলকাতার আর্ট থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কবে গঠিত হয়? তো এখানেও উত্তরটা নেই, কিন্তু হয় প্রশ্নের মধ্যে কোনো প্রবলেম আছে এটা, অথবা উত্তরের মধ্যে আছে। সুতরাং এটা নিয়ে আমরা কোনো উত্তর প্রেসক্রাইব করছি না, আপনাদেরকে এটার কোনো উত্তর দেওয়া নাই বা উত্তর সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নাই। এরপরের প্রশ্নটি, কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? এটার উত্তর হচ্ছে অনুচ্ছেদ 7 খ। অনুচ্ছেদ 7 খ। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25। এটা আশা করি যে যারা নিয়মিত পড়ালেখা করেন এদের পারার কথা। অনুচ্ছেদ 25-এ বাংলাদেশের আন্তর্জাতিক বা পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা হয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? এখানে যে 4টি দ্বীপ এর কথা বলা হয়েছে এর মধ্যে সবচেয়ে দক্ষিণে অবস্থিত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? 5টি। এটা হচ্ছে বিভিন্ন বইতে আছে, এই তথ্য নিয়ে কনফিউজ হওয়ার দরকার হবে না আশা করি। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? আমাদের একজন বীরশ্রেষ্ঠ পাকিস্তানে ছিলেন, সেখান থেকে তার কবর ছিল, সেখান থেকে নিয়ে এসে সিপাহী হামিদুর রহমানকে নিয়ে এসে আমাদের মতিউর রহমানের পাশে কবরস্থ করা হয়। কে বীরশ্রেষ্ঠ নন? এটার উত্তর হচ্ছে মুন্সি আব্দুর রহিম। এখানে দেখেন হামিদুর রহমান, মোস্তফা কামাল, নূর মোহাম্মদ শেখ, এরা সবাই হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ খেতাবধারী মুক্তিযোদ্ধা, এবং মুন্সি আব্দুর রহিম তিনি বীরশ্রেষ্ঠ নন। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটি এইবার সহ 3বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছে। 3বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে 7 মার্চ 1973 সালে, স্বাধীনতার 1973 সালে। পাকিস্তান কবে বাংলাদেশকে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। লাহোর প্রস্তাবে ওআইসির দ্বিতীয় সম্মেলনে যাওয়ার একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া, যেহেতু এটা পাকিস্তানে হয়েছিল। তো বাংলাদেশকে স্বীকৃতি দেয় 22 ফেব্রুয়ারি, এবং 23 এবং 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু লাহোর যে ওআইসি সম্মেলন সেখানে যোগ দেন। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা হচ্ছেন, আমরা জানি সংসদ নেতা হচ্ছেন সরকারি দলের যিনি প্রধান থাকেন। বর্তমান সংসদ নেতা হচ্ছেন শেখ হাসিনা। প্রথম সংসদের সংসদ নেতা ছিলেন আমাদের নির্বাচনের পরে প্রথম যে সংসদ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এরপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয়বস্তু। এটা একটা কমন প্রশ্ন, আগে বিসিএস পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, এবারও আসলো। সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত আলোচিত সমালোচিত একটা সংশোধনী এবং একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বাংলাদেশের রাজনীতিতে তত্ত্বাবধায়ক সরকার। এটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনের বিষয়বস্তু। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? এটা হচ্ছে চতুর্থ তফসিল। আপনারা চতুর্থ তফসিলে গেলে সংবিধানে খুললে এটা ডিটেলস দেখতে পাবেন। কোন উপজাতির আবাসস্থল বিরিধি আবাসস্থল বিরিশি নেত্রকোনায়? গারো, আমাদের যে গারো উপজাতি আছে তারা নেত্রকোনায় অবস্থান করে। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? প্রান্তিক হ্রদ হচ্ছে বান্দরবন জেলায়, বান্দরবন। এরপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স যারা শুনছেন তারা কেমন পরীক্ষা দিয়েছেন? বাংলাদেশ অ্যাফেয়ার্স যে 30টা প্রশ্ন যারা উত্তর করছেন, যারা কমেন্টে জানাচ্ছেন, তারা একটু বলে দিতে পারেন তারা কেমন উত্তর করেছেন, কয়টি উত্তর করেছেন, কয়টি নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। যারা শুনছেন তারা চাইলে একটু উল্লেখ করে দিতে পারেন। এটা দেখলে হবে আপনাদের এই উল্লেখ করে দেওয়া মানে হচ্ছে আপনাদের এই তথ্যগুলো নিয়ে আমরা কাজ করি, এই কাজ করার সুবিধা হয়। আপনারা 30টার মধ্যে কতটা উত্তর করেছেন, কার কতটা হবে, যদি সবাই সুযোগ পান একটু কথাগুলো শুনতে শুনতে একটু দেওয়ার চেষ্টা করুন প্লিজ। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? আলুটিলা প্রাকৃতিক গুহা হচ্ছে খাগড়াছড়ি যাওয়ার পথেই, খাগড়াছড়িতেই পড়ছে আলুটিলা। আলুটিলা এখানে একটা পাকা একটা ইয়ে আছে, এটা এই গেটের উপরে দাঁড়ালে পুরো কি খাগড়াছড়িকে এক চোখে দেখা যায়, এরকম একটা বিষয় আছে। স্টিভ চ্যান ও চাও হাবলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাবেদ করিম। এটা আশা করি আপনারা সকলেই পেরেছেন, জাবেদ করিম। হ্যাঁ, বান্দরবান, ঠিক আছে। বাংলাদেশে বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? এই প্রশ্নের উত্তর কি আপনারা কি দিয়েছেন? কেউ কি লিখে দিতে পারবেন কেউ কমেন্টে? বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? কেউ কি উত্তর করেছেন? আপনাদের মধ্যে উত্তর করলে সেটা কি দিয়েছেন? আমাদের উত্তরটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের উত্তর হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। থ্যাংক ইউ। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? আমরা অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী এভাবেই পড়তে অভ্যস্ত। এবারে প্রশ্নটা টেকনিক্যালি যিনি করেছেন তিনি দিয়েছেন অবিভক্ত বাংলা করে, হয়তো আমাদেরকে কনফিউজ করতে চেয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে কনফিউজ। হ্যাঁ, জুলফা মাহফুজ জ্যোতি, আপনি ভালো বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। তো যেটা বলছিলাম, অবিভক্ত বাংলা বলে আমাদের প্রথম রাজা যেহেতু বলা হয়েছে, সুতরাং এটা কনফিউজ হওয়ার কারণ নেই, এটা হচ্ছে রাজা শশাঙ্ক। হ্যাঁ, যারা যারা রেমিটেন্স দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর যারা ইংরেজি জিনিস শুনে নাই, পরে হয়তো আমাদের সাথে যোগ দিয়েছেন, ইংরেজি প্রশ্নের সমাধানটা আমরা একেবারে শুরুতে দিয়েছি। আপনি এই আলোচনাটা শেষ হওয়ার পরে আপনি ভিডিওটাতে যখন রিপিট দেখবেন আমাদের পেজে বা মার্চ ফরওয়ার্ডের ইউটিউব চ্যানেলে, সেখানে আপনি শুনে নিতে পারবেন প্লিজ। তো যেটা বলছিলাম, পরের প্রশ্ন, অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা শশাঙ্ক। বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিয়েছিলেন কে? রাজা পঞ্চম জর্জ। তখন তিনি ইংল্যান্ডের রাজা ছিলেন, 5th জর্জ, তিনি বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন? আপনারা কি উত্তর দিয়েছেন একটু বলেন তো। আমি আজকে পরীক্ষার পর এটা দিয়েও দেখলাম অনেকে কনফিউজড উত্তর, যদিও এটা অনেক বেশি আলোচিত একটা বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কার? এখানে একার তো না, অনেকের আছে। এর মধ্যে অনেকে আব্দুল লতিফ দিয়েছেন, কেউ কেউ নবাব সলিমুল্লাহ দিয়েছেন। এক্ষেত্রে আপনারা কি উত্তর দিয়েছেন? যারা শুনছেন তারা কি উত্তর দিয়েছেন? আমাদের উত্তরটা হলো, আমি আপনাদেরকে শেয়ার করি, নবাব স্যার সলিমুল্লাহ। হ্যাঁ জ্যোতি, আপনি ভালো বলেছেন, সলিমুল্লাহ। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন, খাজা নাজিমউদ্দিন। এটা হচ্ছে নিয়ে আসবেন হচ্ছে কি 8:30টায় লিঙ্ক পাঠাবো আর কি। হ্যাঁ, লিঙ্ক পাঠাবো। হ্যাঁ, আমার পরে মোস্তাফিজ স্যারকে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যারকে একটু চা দিতে বলো। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন।
কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? এটাও বিসিএস পরীক্ষায় আগে আসা প্রশ্ন, পিএসসি তে অনেকবার আসা প্রশ্ন, অনেক নিয়োগ পরীক্ষায় এটা আসা একটা প্রশ্ন। সিয়েরা লিওন, আশা করি সবাই পেরেছেন। জাতিসংঘের নামকরণ করেন রুজভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি রুজভেল্ট। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই বিসিএস পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন হয়েছে সেখান থেকে একাধিক প্রশ্ন হয়েছে। যেমন বঙ্গবন্ধু, এটা মুজিব বর্ষ হিসেবে বঙ্গবন্ধু থেকে প্রশ্ন স্বাভাবিকভাবেই একাধিক বেশ কয়েকটি প্রশ্ন আমরা পেয়েছি। আবার যেখানেই প্রশ্ন আপনি একটু খেয়াল করেন, টি.এস. ইলিয়ট তার লেখা, তাকে কেন্দ্র করে 2টা প্রশ্ন এসেছে। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত? তুরস্ক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক এই প্রশ্ন আমরা এখন আলোচনা করছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলো। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? এটা আমরা সকলেই জানি, জার্মানির বন কেন্দ্রিক এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। সামরিক ভাষায় WMD অর্থ কি? WMD অর্থ হচ্ছে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। আপনারা কি উত্তর দিয়েছেন? আমাদের উত্তরের সাথে ঠিক আছে কিনা একটু যারা শুনছেন, যারা বিশেষ করে মার্চ ফরওয়ার্ডের সদস্য এবং মার্চ ফরওয়ার্ডের শুরুতে এখন পর্যন্ত খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন আমাদের বিভিন্ন সেশনে, ক্লাস এবং সেশনগুলোতে, তারা যদি কেউ থাকেন একটু লিখতে পারেন। সেটা হচ্ছে আপনারা যে উত্তরগুলো দিচ্ছেন সেই উত্তরগুলো কি দিয়েছেন? উত্তরগুলো দিলে হয় কি, ভুল হোক অসুবিধা নেই, আমরা তো ভুল থেকে প্রতিনিয়ত শিখি এবং আমরা অনেকেই আছে একেবারে ফ্রেশ পরীক্ষা দিয়েছি, আগে কখনো পরীক্ষা দিই নাই। সুতরাং এগুলো হচ্ছে আমাদের শেখার জন্য। এই যে আপনারা এঙ্গেজমেন্ট হচ্ছেন, এঙ্গেজ হচ্ছেন এই আলোচনার মাধ্যমে, এটাও কিন্তু আপনার পড়ালেখারই একটা অংশ। আমরা প্রিলিমিনারি পাস করলেও রিটেনের পরীক্ষার্থী, আবার দেখেন আমরা প্রিলি পাস করলেও আবার কিন্তু অনেকেই 43 প্রিলিরও পরীক্ষার্থী। সুতরাং এটা আমাদের পড়ালেখারই অংশ, মনে রাখবেন। সামরিক ভাষায় WMD অর্থ হচ্ছে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। 2020 সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? একটু খেয়াল করতে পারেন, আমরা এই যে প্রশ্নগুলো পড়লাম এতক্ষণ পর্যন্ত, এখানে সরাসরি খুব রিসেন্ট কোন প্রশ্ন এই প্রথম আমরা পেলাম। আমার প্রশ্ন অনুযায়ী আমি যে সেট থেকে এই প্রশ্নগুলো বলছি সেটাতে 71 নাম্বার প্রশ্নে এসে 2020 সাল, আমরা 21-এর আগের 20 সালকে আমরা যদি রিসেন্ট বর্ষ বলি তাহলে 2020-এর প্রথম প্রশ্নটা পেয়েছে আমরা 71 নাম্বার প্রশ্নে এসে। আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম হচ্ছে ডেনমার্ক। আপনি দেখেন ওইদিকে আমরা ডেনমার্ক আরেকটা শব্দ পেয়েছিলাম, শেক্সপিয়ারের প্রিন্স কোন দেশের রাজা প্রিন্স ছিলেন, সেই হচ্ছে ডেনমার্ক। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? এটা হচ্ছে আনেক্টেড, UNCTAD আনেক্টেড। আন্তর্জাতিক আদালতে মায়ানমার কর্তৃক, দেখেন এখানেও দুইটা একই জায়গা থেকে দুইটা প্রশ্ন হয়ে আছে। একটা হচ্ছে কোন দেশ অভিযোগ করেছিল গণহত্যার, আর একটা হচ্ছে কয়টা নির্দেশনা সে আদালত দিয়েছিল। দুইটা প্রশ্ন এসেছে একই জায়গা থেকে। কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। আমরা জানি এটা হচ্ছে আফ্রিকার খুব ছোট একটা দেশ, বলতে গেলে আন্তর্জাতিক বিশ্বে আলোচনায় নেই এরকম একটা দেশ। জাস্ট একটা গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে একটা নৈতিক অবস্থান থেকে সারা বিশ্ববাসীর ভালোবাসা কুড়িয়ে আছে, নজর কেড়েছে একটি দেশ হচ্ছে গাম্বিয়া। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। এর আগে আমরা বলছিলাম যে ন্যাটোতে মুসলিম সদস্য দেশ কোনটি, এখানে আবার ন্যাটো নিয়ে আরেকটা প্রশ্ন খেয়াল করেন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। 1949 সালে, হ্যাঁ 1949। জাতিসংঘের এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এগুলো হচ্ছে কমন কয়েকটা প্রণালী, যেগুলো আমাদের আমিনুল স্যার আপনাদেরকে ক্লাসে পড়িয়েছে। কমন প্রণালীগুলোর মধ্যে একটি কোন প্রণালী এশিয়া থেকে আফ্রিকাকে পৃথক করেছে? সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। দেখেন বঙ্গভঙ্গ রদ করেন কে? তাহলে 1911 সালে রাজা পঞ্চম জর্জের কথা আমরা বলেছি। ঠিক ওই সময় এর পরের বছরই কিন্তু কলকাতা থেকে রাজধানী দিল্লিতে চলে যায়। সেখানে একই জায়গায় আবার একটা প্রশ্ন, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? 1912 সালে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? এটা হচ্ছে 1945 সালে। কোন জায়গায় আমি দেখেছি কেউ এটা উত্তর করেছে 1944, এটা 45 হবে। 1944 হচ্ছে ব্রেটন উডস সামিট হয়েছিল। কিন্তু IMF যাত্রা শুরু করেছে আপনার গঠিত হয়েছিল 1945 সালে। এখানে কনফিউজড হওয়ার সুযোগ নাই। জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? করোনা নিয়ে এটা একটা রিসেন্ট হতে পারেন 2020 সালে। তো প্যান্ডেমিক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে ওয়ার্ল্ড প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন হয়? এটা হচ্ছে একটা দল, এটা অনেক যারা মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশনের জেনারেল ভিউ হলে হবে না, একটু খুব ভালো করে জানে সেরকম উত্তর যারা পড়ালেখা করে তারা পারবেন। 1991। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? যিনি বর্তমানে আছেন, কেউ বলতে পারবেন জার্মানির প্রথম চ্যান্সেলর কে, মহিলা চ্যান্সেলর? যিনি বর্তমানে আছেন অ্যাঞ্জেলা মার্কেল, তিনি হচ্ছেন প্রথম চ্যান্সেলর এবং এখনো তিনি শেষ। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? উত্তর হচ্ছে 4টি। 4টি বিষয়ে 4টি নির্দেশনা দেওয়া হয়েছে। কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ইথিওপিয়া ও ইরিত্রিয়া। এটা আবার দেখেন, আমরা সাধারণত টেস্ট ইয়ার গুলো খেয়াল করি, সর্বশেষ যেটা যেখানে 1 বছর আগে 2019 সালে গিয়ে ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার মধ্যে যে সীমান্ত বিরোধ নিষ্পত্তি হয় সেটার জন্য শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। ইনকা সভ্যতা, এটা পরীক্ষায় আগে এসেছিল। নিচের কোন দেশটিতে রাশিয়ার পারমাণবিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? এটার উত্তর কি দিয়েছেন যারা শুনছেন, যদি জানেন কেউ একটু বলেন তো, নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা রয়েছে? কেউ পারেন? কেউ উত্তর করতে পারবেন এটা? বা নিজে যদি নাও পারেন, আপনারা তো আজকে সারাদিন বিভিন্ন বিকাল বেলাটা বিভিন্ন বিচার বিশ্লেষণ করেছেন। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান আছে? এটা উত্তর আমরা দিয়েছি হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তান, হ্যাঁ। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড হচ্ছে রাশিয়ার উপনিবেশ। উজবেকিস্তান, ঠিক আছে, শুভ্র শিশির বিন্দু। ঠিক আছে, ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? রাশিয়া। এটা একসময় সুইডেনেরও ছিল, তবে আমরা এখানে উত্তরটা রাশিয়া দিয়েছি। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। এই বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রশ্ন আমরা পেয়েছি, খেয়াল করেন। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি, এখন যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি এগুলো হচ্ছে আপনার ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে প্রশ্ন। একটা হচ্ছে বললাম বঙ্গবন্ধু দ্বীপ কোথায়? সুন্দরবনের দক্ষিণে। বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে। ইউডিএমসি এর পূর্ণরূপ হলো ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, একটু খেয়াল করেন, কমিটি এখানে একটাই আছে, সুতরাং যেটা কমিটি আছে সেটাই উত্তর। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম আইসোহাইট। আইসোহাইট। মার্বেল কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। মার্বেল কোন ধরনের শিলা? হ্যাঁ, কোন ধরনের শিলা? এটা হচ্ছে রূপান্তরিত শিলা। মধ্যম উচ্চতার মেঘ কোনটি? স্ট্রেটাস। মধ্যম উচ্চতার মেঘ হচ্ছে স্ট্রেটাস। হ্যাঁ, আমাদের দেওয়া উত্তরের সাথে আপনি যদি কোনো দ্বিমত প্রকাশ করেন আপনাদের মধ্যে কেউ, তাহলে সেটা উল্লেখ করতে পারবেন কমেন্টে। এখনো পর্যন্ত আমরা পাইনি কিন্তু। এরপর হচ্ছে 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত হলো, এটা অনেক আলোচিত একটা চুক্তি। 2015 সালের চুক্তি, জলবায়ু পরিবর্তন হ্রাস, জলবায়ু পরিবর্তন হ্রাস সংক্রান্ত চুক্তি ছিল প্যারিস চুক্তি 2015। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? এটা নিয়েও দেখেন দুইটা প্রশ্ন। ওই যে বলছিলাম, এবার যেখান থেকে প্রশ্ন হয়েছে সেখানে একাধিক প্রশ্ন হয়েছে, এই জিনিসটা বেশি। আপনারা যারা প্রশ্ন অ্যানালাইসিস করতে পছন্দ করেন, জানেন, ভালোবাসেন, তারা একটু খেয়াল করবেন। পুণ্ড্রবর্ধন, এখান থেকে দুইটা প্রশ্ন হয়েছে, একই প্রশ্ন বলা যায়। এর পরের প্রশ্ন হচ্ছে
নিচের কোনটি সত্য নয়? গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটি সত্য নয়। গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটা একটা মিথ্যে স্টেটমেন্ট। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? জানুয়ারি মাস। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম হচ্ছে, আর উত্তর গোলার্ধে কি? আমাদের এখানে সবচেয়ে উষ্ণ কি সবচেয়ে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি, আর উষ্ণতম এপ্রিল। নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? কড গ্রেটার দেন বড, একটা যেটা সিওডি বিওডি, এটা হচ্ছে প্রথম অপশনটাই হচ্ছে উত্তর, প্রথমটা। পথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল। পথফাইন্ডার মঙ্গলে কত সালে পথফাইন্ডারের মঙ্গলে অবতরণ, এটা অনেক গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় ছিল, সেটা 1997 সালে। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তর অবস্থিত? এখন আমরা যে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করছি এগুলো হচ্ছে সায়েন্স, সাধারণ বিজ্ঞানের উত্তর। সাধারণ বিজ্ঞানের প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে অ্যানালাইসিস করবেন আমাদের রফিকুল ইসলাম স্যার। তিনি আজকে রাতেই, আপনারা বিভিন্ন প্রশ্নের সাবজেক্ট ওয়ারি আমরা সময় একটা বিভাজন করে দিয়েছি, আমাদের সম্মানিত শিক্ষকরা সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন সাবজেক্টিভ সলভ ক্লাসগুলো নেবেন। আমার পরে আসবেন হচ্ছেন আমাদের মোস্তাফিজ স্যার, উনি বাংলা বিষয়ে, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে টোটাল অংশটার উপরে আপনাদের সলভ ক্লাস নেবেন। আমাদের 20-25 মিনিট বা আধা ঘন্টা সময় নিয়ে আমাদের অন্যান্য শিক্ষকরা তাদের সাবজেক্টের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকবেন। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমন্ডল বা স্ট্রাটোস্ফিয়ার যেটাই বলি। কাঁদানে গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। কাঁদানে গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। হ্যাঁ, কোড বেশি, ঠিক আছে, থ্যাংক ইউ। আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব। আলোকবর্ষ ব্যবহার করে পরিমাপ করা হয় দূরত্ব। গ্রাফিন কার বহুরূপী? কার্বনের বহুরূপী। গ্রাফিন হচ্ছে কার্বনের বহুরূপী। উচ্চ মধ্যম ম্যাক হচ্ছে স্ট্যাটাস, সম্ভবত কেউ একজন জানতে চেয়েছিলেন। আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। আইনস্টাইন, কেউ কেউ আপেক্ষিক তত্ত্বের উপর দিয়েছেন, না, এটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? সাগরের পানিতে। আমরা সায়েন্স অ্যান্ড প্রযুক্তির যেদিন কনফিউশন জোন আলোচনা করেছি সেদিন এটা আলোচনা এসেছিল। কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? এখানে আছে 7 দিন, 30 দিন, 180 দিন। উত্তর হচ্ছে 120 দিন, অর্থাৎ উপরের কোনটি নয়। উপরের কোনটি নয় হচ্ছে এখানে উত্তর। হ্যাঁ, হোসনেয়ারা আক্তার রিঙ্কু জানুয়ারি দিব দিব ভাবছে, এমন সময় আরেকজন বলছিল যে মা মে। আচ্ছা, এরপরে সে জানুয়ারি দিল না মে দিল সেটা কিন্তু আর ব্যাখ্যা করেনি। মানবদেহে সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব, আমি একটু দ্রুত করতেছি, আপনারা খেয়াল করেন। 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব 1 ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? 3,60,000 জুল। 3,60,000 জুল একটা অপশন আছে, লাস্ট অপশন যেটা সেটা। হাড় থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী, সেটা হচ্ছে আর্টারিজ। আর্টারির মাধ্যমে আপনার রক্ত বাইরে নিয়ে যাওয়া হয় হাড় থেকে। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। প্রোটিন, আমাদের শরীরে প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। এটা অনেকবার আসছে পরীক্ষায়। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি হয়? টাংস্টেন। এটা বিসিএস পিলি পরীক্ষায় আসছে, আগে রিটেন পরীক্ষায় আসছে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। একটি সিস্টেম যেখানে আইটেম গুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম হলো লিঙ্কড লিস্ট। লিঙ্কড লিস্ট। নিচের কোনটি, এটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির প্রশ্নগুলোর উত্তর, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়? কোনটি হয় কোনটি নয় একটু খেয়াল করতে হয়। ওরাকল। ওরাকল। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম। অর্থাৎ একটা কম্পিউটার অপারেট করতে চাইলে, বুট করতে চাইলে তার অপারেটিং সিস্টেম থাকতে হবে। উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট ইজ একটি হলো ওয়েব সার্ভার।
ওয়েব সার্ভার। 114 নাম্বার বিজ্ঞানের প্রশ্ন, তথ্য প্রযুক্তি প্রশ্ন। মাইক্রোসফট ইজ হচ্ছে একটি ওয়েব সার্ভার। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 10 থেকে 100 মিটার। আবার আরেকটা প্রশ্ন আছে, সবচেয়ে কম দূরত্বের কোনটি? সেটা আবার ব্লুটুথ। মানে একই প্রশ্ন, দেখেন দুই দিক থেকে প্রশ্নটা করা হয়েছে। ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে? 10 থেকে 100 মিটার, এটি সবচেয়ে কম দূরত্বের। যে কম্পিউটারের ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয়ে তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। আশা করি এটাও আপনার উত্তর পেয়েছেন সবাই। এপিআই মানে হলো এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস হচ্ছে এপিআই। এরপর হচ্ছে যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম NAND গেট। অপশন হচ্ছে 3 গো, NAND NAND গেট। যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম NAND গেট। নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? ব্লুটুথ। ব্লুটুথ। নিচের কোনটি 100 এর 1 কমপ্লিমেন্ট? 0.011। নিচের কোনটি 100 এর 1 কমপ্লিমেন্ট? 0.11। RFID বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। আমাদের উত্তরের সাথে আপনার মিলছে কিনা দেখেন, না মিললে সব উত্তর মিলছে এটা কিভাবে হয়? কোনো প্রশ্নে কি আপনাদের সমস্যা হচ্ছে না? কোনো প্রশ্ন যদি এরকম হয় মিলছে না, আপনারা সেটা ব্যাখ্যা সহ আপনি লিখতে পারেন। আর যদি মিলে যায় তো খুবই ভালো। অ্যাপেক এক ধরনের ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার, আপনি খেয়াল করেন ওয়েব সার্ভার নিয়ে এর আগে একটা প্রশ্ন হয়ে আছে, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম মাইক্রোসফটের একটি হচ্ছে ওয়েব সার্ভার। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? উপরের সবগুলো। এটা অবকাঠামোগত হতে পারে, ভিত্তিক হতে পারে, সফটওয়্যার ভিত্তিক হতে পারে, অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলো। কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? স্টার টপোলজি। আমি আবারও বলছি স্টার টপোলজি। এবার ম্যাথমেটিক্সের আমি প্রশ্নগুলো বলবো না, আমি গণিত, সাধারণ গণিত বা গাণিতিক যুক্তি অংশের উত্তরটা আপনাদেরকে বলে যাচ্ছি। গাণিতিক যুক্তি আমি প্রশ্নটা করবো না, জাস্ট আপনাদেরকে উত্তরের ক্লুটা দিয়ে দেবো। যেহেতু গণিতের অংশে থাকলে আপনি খুব দ্রুত এটা দাগ দিয়ে নিতে পারেন, আমাদের সাথে মিলিয়ে নিতে পারেন। প্রথম যে ওটা একটু খেয়াল করেন, এটা কি এটা কম্পিউটারের প্রশ্ন। নিচের কোনটি সঠিক নয়? এ ডট, নিচের কোনটি সঠিক নয়? এটার সঠিক উত্তর হচ্ছে a dot b dot c bar is equal to a plus b plus c. আমি আবারও প্রশ্নটা বলছি, নিচের কোনটি সঠিক নয়? এটা হচ্ছে যেটা, যে অপশন সি, গ, অপশন গ, সি। a dot b dot c bar is equal to a plus b plus c, যে অপশন আছে সেটা। এর পরের প্রশ্ন দেখেন, 5x plus 8.5 যেটা, সেটার উত্তর হচ্ছে -2। অপশন হচ্ছে 2, উত্তরের হচ্ছে -2। এরপরে যে বড় ভগ্নাংশ জানতে চেয়েছে, বড় ভগ্নাংশটি হচ্ছে 6/13, 6/13, 6/13। অপশন 2, অপশন 2। a plus b সমান 7 এবং ab সমান 12 হলে a/1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার এর মান হচ্ছে 25/144, 25/144, 25/144। 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর এটার উত্তর হচ্ছে 1/22, 1/22, 1/22। এরপর দেখেন 0.12 প্লাস 0.0012 এর যে যোগফল, অসীম পদ পর্যন্ত যোগফল হচ্ছে 4/33, 4/33, 4/33। অপশন 1 যেটা, এটা 4/33।
4/33। এরপর যেটা √-8 ইন্টু √-2 সমান কত? এটা হচ্ছে অপশন 3 -2 -2 যেটা আছে সেটা হচ্ছে সরি -4 অপশন 3 -4। এরপর যে অসমতার অঙ্কটা আছে মডিউল অফ x-2 লেস দেন 3 হলে m এবং n এর মান হচ্ছে m সমান 2 n সমান 20 m সমান 2 n সমান 20। হ্যাঁ, m সমান 2 আর n সমান 20 অসমতার যে অঙ্ক সেটার উত্তর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেলে এটার উত্তর হচ্ছে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 5%। আয়তক্ষেত্রের অঙ্কটার উত্তর হচ্ছে 5% বৃদ্ধি পাবে। 4 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল, এটার উত্তর হবে 30। 4 জন পুরুষ ও 4 জন মহিলার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে উত্তর হচ্ছে 30। এরপর x + 2 1/3 হলে এটার উত্তর হচ্ছে 6x। 6x অপশন 2 6x অপশন 2 6x অপশন 2। বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 968 টাকা। আপনারা দেখেন অপশনগুলোতে গিয়ে দেখবেন 968 টাকা যেটা আছে সেটা হচ্ছে উত্তর। চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? 11.1/9%। 1/9%। এটা হচ্ছে অপশন 4। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের যেটা আছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 27√3 বর্গ সেন্টিমিটার। 27√3 বর্গ সেন্টিমিটার। এবিসি ত্রিভুজ এটা হচ্ছে উত্তর হচ্ছে লাস্ট অপশন অপশন 4 উত্তর হচ্ছে 2। অপশন 4 উত্তর হচ্ছে 2। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, এটা আমরা এটা মানসিক দক্ষতার প্রশ্নগুলো আলোচনা করছিলাম। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তাহলে 18তম দিন হবে বুধবার। যদি দ্বিতীয় দিন সোমবার হয় 18তম দিন হবে বুধবার। 50 মিনিট আগে সময় ছিল 4:45 মিনিট। 4:45 মিনিট। আর 6টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে? 25 মিনিট। 25 মিনিট। 50 মিনিট আগে যদি 4টা বাজে ওটার উত্তর হচ্ছে 25 মিনিট। স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিকে। স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক একই দিকে। একই দিকে 1 নাম্বার অপশন। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? 4/12। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? এটা হচ্ছে 4/12। আমাদের আকবর স্যার ম্যাথসের আমি যে উত্তরগুলো বললাম এটার ব্যাখ্যা দিবেন কিছুক্ষণ পরে আমাদের আলী আকবর স্যার। তিনি আপনাদের মেন্টাল এবিলিটি এবং মেন্টাল রিজনিং দুইটারই উনি একটা সলভ ক্লাস নেবেন। এরপর 0.1 ইন্টু 3.33 ইন্টু 7.1 সমান কত? এটা হচ্ছে 2.36। 2.36। 2.36। একজন ব্যক্তির বেতন 5% কমেছে। এখানে তো দেখি করোনার একটা প্রভাব পড়েছে। ব্যক্তির বেতন 5% কমেছে। মোটের উপর তার কমেছে 0.25%। 0.025% কমেছে তার বেতন। কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে আমরা বহুল ব্যবহৃত একটি শব্দ এনসাইক্লোপিডিয়া। এটা হচ্ছে খুব কমন শব্দ। অনেকেই দেখার মাত্রই উত্তর করতে পেরেছেন আশা করি। এনসাইক্লোপিডিয়া যেটা অপশন 2 তে দেওয়া আছে এনসাইক্লোপিডিয়া। নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? অহোরাত্র প্রথম অপশনটা। অহোরাত্র একটা শব্দ হয় প্রথম অপশন। রিলেশনের আয়নায় প্রতিবিম্ব হচ্ছে প্রথমটি। প্রথম যে অপশন সেটা রিলেশন। উত্তর প্রথম যেটা আছে ক তে যেটা আছে ফার্স্ট অপশন। 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করেছেন। এখানে খ উ এবং সঙ্গে খ এর সম্পর্ক হচ্ছে শ্বশুর। শ্বশুরের সম্পর্ক। শ্বশুর। ঘড়ি কাঁটা থার্মোমিটার এটা হচ্ছে থার্মোমিটারের সাথে হচ্ছে পারদ। থার্মোমিটারের সাথে পারদ। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে এটার উত্তর হচ্ছে দক্ষিণ। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে তিনি কোন দিকে হেঁটেছেন? এটার উত্তর হচ্ছে দক্ষিণ দিকে।
100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 33। 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33টি। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? 68, 68। অপশন 2, অপশন 2, 68, 68, 68। তিনি আমার কথা রাখলেন না। এবার আমরা নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের অংশে চলে সরি মেন্টাল এবিলিটির লাস্ট প্রশ্ন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। এটা হচ্ছে যারা আমাদের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এই যে বলছিলাম বঙ্গবন্ধু মুজিব বর্ষ নিয়ে অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে এটি একটি প্রশ্ন। এটা আবার মেন্টাল এবিলিটি, এটা শূন্যস্থানের মতো। যারা এই ভাষণটা আমরা তো শুনতে শুনতে এক ধরনের মুখস্থ বলা যায়। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। মূল্যবোধ দৃঢ় হয়। এবার যে প্রশ্নগুলো কম্পারেটিভলি কঠিন মনে হয়েছে, কঠিন অংশ মনে হয়েছে, তার মধ্যে সম্ভবত একটি হচ্ছে, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের কথা থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের যে 10টি প্রশ্ন, সেখানে 5-6টি প্রশ্ন খুব টাফ হয়েছে বলে অনেকে বলেছেন। আমি উত্তরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নিতে পারেন। মূল্যবোধ দৃঢ় হয়, আপনারা কি দিয়েছেন উত্তর? মূল্যবোধ দৃঢ় হয় কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে, সুশাসনের মাধ্যমে, ধর্ম না গণতন্ত্র চর্চার মাধ্যমে? কি উত্তরটা হতে পারে? মূল্যবোধ বৃদ্ধি পায়, দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। মূল্যবোধ দৃঢ় হয় এডুকেশন, থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে। আপনারা কি উত্তর দিয়েছেন একটু মিলিয়ে নেন। এরপরে নৈতিকতার 2 নম্বর প্রশ্ন, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? কোন মূল্যবোধ, দেখি যারা পারেন একটু উত্তর করবেন। কোন মূল্যবোধ নৈতিকতা রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? কেউ কি উত্তর দিবেন? এটা কি সামাজিক মূল্যবোধ, না ইতিবাচক মূল্যবোধ, না গণতান্ত্রিক মূল্যবোধ, নাকি নৈতিক মূল্যবোধ? কি উত্তরটা দিয়েছেন? একজন বলছেন কোন মূল্যবোধ, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? কেউ বলতে পারবেন, উত্তর দিতে পারবেন যারা শুনছেন তারা? ইসাক চৌধুরী লিখেছেন সামাজিক মূল্যবোধ। আর কেউ? একজন রকিবুল সৈকত লিখেছেন ইতিবাচক মূল্যবোধ। রিক্ত লাবণ্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ইচ্ছে নীল, আপনিও খুব ভালো বলেছেন। এটা হচ্ছে আসলে গণতান্ত্রিক মূল্যবোধ, যেটা রাষ্ট্র মেনে নিয়েছে, সরকার মেনে নিয়েছে এবং বিভিন্ন গ্রুপগুলো মেনে নিয়েছে। না, নৈতিক না, এটা হচ্ছে গণতান্ত্রিক, ডেমোক্রেটিক ভ্যালুস, গণতান্ত্রিক মূল্যবোধ। কে কর্তব্য, নেক্সট প্রশ্ন নৈতিকতা মূল্যবোধের, কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেছেন? কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? উইলসন, অসবর্ন উইলসন, স্টুয়ার্ট মিল, না ইমানুয়েল কান্ট? কি দিয়েছেন? রিক্ত লাবণ্য কি দিয়েছেন? ইশানা জারিন কি দিয়েছেন? সৈকত, হ্যাঁ সৈকত, কে কর্তব্যের নৈতিকতা ধারণা প্রবর্তন করেছিলেন? তিনি হচ্ছেন জার্মানির বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট বলেছেন কর্তব্যের নৈতিকতা সম্পর্কে। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো 159 নম্বর প্রশ্ন। সভ্যতার সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি, আপনারা কি উত্তর দিয়েছেন? সুশাসন, রাষ্ট্র, নৈতিকতা না সমাজ? সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো, এটা কোথায় দেখা যায়? সভ্যতার প্রতিচ্ছবি কি রাষ্ট্রে দেখা যায়, না সুশাসনে দেখা যায়, না নৈতিকতায় দেখা যায়, না সোসাইটিতে দেখা যায়? মাথা গরম ছিল বলে দাগাইনি। হ্যাঁ, এটা হচ্ছে আনসার করেন নাই, রাইট। তার মানে তো বোঝাই যাচ্ছে যারা বলছেন নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের প্রশ্ন কঠিন হয়েছে তারা ঠিক বলেছে, আপনারা একজনও এই প্রশ্নের উত্তর দাগাননি। ঠিক আছে। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সোসাইটি। থ্যাংক ইউ। রকিবুল সৈকত সমাজ দিয়েছেন, থ্যাংক ইউ, ভেরি গুড। না, সুশাসন নয়, সমাজ হবে। ইসাক চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে হচ্ছে কোন সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল? এই অভিমত প্রদান করেছে কোন সংস্থা? সুশাসন 4টি স্তম্ভের উপরে নির্ভরশীল। কে দিয়েছেন? কেউ দিয়েছেন? আপনার এখানে উত্তর আছে, জাতিসংঘ আছে, জাতিসংঘ
উন্নয়ন কর্মসূচি আছে, বিশ্ব ব্যাংক আছে, এশীয় উন্নয়ন ব্যাংক আছে, কেউ দিয়েছেন? সুশাসনের 4টি স্তম্ভ, সুশাসন 4টি পিলার বা স্তম্ভের উপরে নির্ভরশীল। কেউ কি উত্তর করেছেন এটারও কি উত্তর করেননি? সুশাসন 4টি স্তম্ভের উপর নির্ভরশীল, এটা হচ্ছে ইউএনডিপির বক্তব্য। অপশন 2, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। অপশন হচ্ছে 2, খ বা 2। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এই উত্তরটা আমরা আপাতত দিচ্ছি না। আমরা এই উত্তরটা পরে আমরা আরো ভালো করে ইয়ে করার পর আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এডিপি না, এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হ্যাঁ, ইউএনডিপি। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক, এটি কে বলেছেন? আমরা আপাতত উত্তরটা দিচ্ছি না, আমরা পরবর্তীতে এটার উত্তর আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, যারা 162 নাম্বার প্রশ্নের উত্তর কেউ যদি দিয়ে থাকেন একটু ইয়েস বলুন। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিভিন্নতা, আপেক্ষিকতা, না পরিবর্তনশীলতা, না উপরের সবগুলি? মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? না, এটা জাতিসংঘ না, এটা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। রিক্ত লাবণ্য, হ্যাঁ হ্যাঁ। জ্যোতি লিখেছেন, মাহফুজ জ্যোতি লিখেছেন উপরের সবগুলো। থ্যাংক ইউ ভেরি মাচ। উপরের সবগুলো উত্তর ঠিক আছে, উপরের সবগুলো। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ডি, অপশন 4, উপরের সবগুলো ঠিক আছে, থ্যাংক ইউ। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন, আপনারা কি উত্তর দিয়েছেন? এবিসিডি দিলে হবে বা ক খ গ ঘ দিলে হবে। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, না 4 নাম্বারটা? ক খ গ ঘ, কেউ বলতে পারবেন? একজন বলেছে ডি অল। না, প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন, প্লেটো সদ্গুণ বলতে, ভার্চু বলতে বুঝিয়েছেন। হ্যাঁ 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 হ্যাঁ, উত্তর হচ্ছে পাশা বৃষ্টি, এ দিয়েছেন। ভেরি গুড। প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়, ভালো বলেছেন। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন 4টি বৈশিষ্ট্যকে, একটা হচ্ছে প্রজ্ঞা, একটা হচ্ছে সাহস, একটা হচ্ছে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ, আর কি হচ্ছে ন্যায়। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক কে? পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখক হচ্ছেন বিশ্ববিখ্যাত ফিলোসোফার, যাকে 20th সেঞ্চুরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলোসোফার মনে করা হয়, বার্ট্রান্ড রাসেল। তিনি পলিটিক্যাল আইডিয়ালস বইটি লিখেছিলেন। বার্ট্রান্ড রাসেল, উত্তর অপশন 2, বার্ট্রান্ড রাসেল। এখানে শুধু রাসেল দেওয়া আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? উত্তর দিয়েছেন? এটা কারা কারা উত্তর দিয়েছেন বলেন তো? এটা যারা পড়ালেখা করেছেন প্রায় সকলেরই বার্ট্রান্ড রাসেল, ঠিক আছে। পাশা বৃষ্টি, কাউসার পাশা বৃষ্টি, ইউ আর রাইট। এখন কেউ কি বলতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য, পাবলিক হেলথ ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? দেখি আপনারা কেউ একজন করেন তো দেখি। সাহসীরা নিশ্চয়ই উত্তর করবে। স্যামুয়েল ত্রিপুরা লিখেছেন 18 অনুচ্ছেদ। থ্যাংক ইউ ভেরি মাচ। না, গ হবে না। হাসান হবে না। 28 হবে না। লিপ্ত লাবণ্য না। হাসান মিশাত, গ হবে না। ইসাক চৌধুরী লিখেছেন 18। হ্যাঁ 25 না, অনুচ্ছেদ হবে 18। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা 18 দিয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা, এটা 18 হবে। এরপর হচ্ছে বাংলা সাহিত্যে কালকুট। আমরা 9টি সাবজেক্টের উত্তরপত্রগুলো, আমাদের উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি। এর মধ্যে শুধু একটি মাত্র প্রশ্নের উত্তর সরাসরি আমরা দিইনি, আর 2টা উত্তর নেই বলেছি। এবং সর্বশেষ বাংলার যে 35টা প্রশ্ন উত্তর, সেগুলো আমি উত্তরগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা দ্রুত একটু মিলিয়ে নেবেন। আমাদের লাস্ট সাবজেক্ট হচ্ছে বাংলা।
বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? সমরেশ মজুমদার। আপনারা যারা মার্চ ফরওয়ার্ডের সম্মানিত ফাউন্ডার বাদল সৈয়দ স্যারকে চিনেন, তারা জানেন উনি যখন 13তম বিসিএস ট্যাক্সেশন ক্যাডার প্রথম চয়েস দিয়েছিলেন, সমরেশ মজুমদারের একটি লেখা একটি বই সাতকাহন পড়ে উনি বিসিএস ক্যাডার এবং ট্যাক্সেশন ক্যাডারের জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। এই গল্প আমরা অনেকেই জানি। আর এই সমরেশ মজুমদারকেই তার নাম হচ্ছে, তার উপাধি হচ্ছে কালকুট। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, সমরেশ বসু নয়, সমরেশ মজুমদার। এরপর পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। পরাণের গহীন ভিতর সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হককে নিয়ে দেখেন, এই যে বললাম যাকে নিয়ে প্রশ্ন হয় তাকে নিয়ে আরো একটা প্রশ্ন হয়ে আছে। এখানে একটা আছে, আরো একটা আছে, দেখবেন সবচেয়ে কম বয়সে পুরস্কার পাওয়া। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন ক্লিন্টন বি সেলি। ক্লিন্টন বি সেলি। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন, বাবা তুমি দীর্ঘজীবী হও। বাবা ছেলেকে বললেন, তুমি দীর্ঘজীবী হও। অপশন 3। অপশন 3। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। এটি হচ্ছে একটি নির্দেশাত্মক বাক্য। একটি নির্দেশাত্মক। না, আমার নাম থাকলেও আমার নাম হবে না। কে একজন বলছে স্যারের নাম আছে, এই আমির নাম থাকলেও ইচ্ছে নীল, আমি লিখি নাই। এটা পরাণের গহীন ভিতর লিখেছেন সৈয়দ শামসুল হক। আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এটি হচ্ছে একটি নির্দেশাত্মক বাক্য। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। ভাষা আন্দোলনকে নিয়ে লেখা কবিতা। আমাদের জাস্ট আমার সেশন শুরু হওয়ার পরপরই কয়েক মিনিটের মধ্যে আমাদের মোস্তাফিজ স্যার আপনাদের পুরো বাংলার যে সাহিত্য এবং ব্যাকরণ অংশটার উপরে আপনাদেরকে একটা সলভ ক্লাস নেবেন অল্প সময়ের মধ্যে। আপনারা একটু শুনবেন প্লিজ। এটা কেন, কোনটা উত্তর, না হ্যাঁ এবং না, এটা বিষয়ে উনি বলবেন। ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হচ্ছে বাক্য তত্ত্ব। ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্য তত্ত্ব। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে 2 নম্বর অপশন, মনোকষ্ট। মন কষ্ট, 2 নম্বর অপশন। হ্যাঁ, রিঙ্কু আপনি আমার নাম দিয়েছেন, ভুল করেছেন। অপ্রয়োজনীয় জায়গায় অপ্রয়োজনীয় মানুষের নাম উচ্চারণ করেছেন, এটা আপনি ভুল করেছেন। এখন আপনাকে খেসারত দিতে হবে। মন কষ্ট, 2 নম্বর অপশন। প্রাচুর্য কোন ধরনের প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। প্রাচুর্য না, রূপতত্ত্ব না, এটা হচ্ছে বাক্যতত্ত্ব। এরপর প্রাচুর্য কোন ধরনের প্রত্যয়? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। মন কষ্ট, ঠিক আছে। মুনা ঠিক আছে, বৃষ্টি ঠিক আছে, হ্যাঁ, লাবণ্য ঠিক আছে, হ্যাঁ, লাবণ্য তো ভালো করছে দেখা যায় বাংলায়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? দাশরথী রায়। পাঁচালিকার হিসেবে সবচেয়ে বেশি খ্যাতি ছিল দাশরথী রায়ের। 1 নম্বর অপশন, দাশরথী রায়। চারণ কবি হিসেবে বিখ্যাত হচ্ছে মুকুন্দ দাস। চারণ কবি হলেন তদ্ধিত, ঠিক আছে, হ্যাঁ, চারণ কবি হলেন মুকুন্দ দাস। এটাও খুব কমন একটা প্রশ্ন, পেরেছেন আশা করি সবাই। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র, নষ্টনীড়ের একটি চরিত্র হচ্ছে চারুলতা। রবীন্দ্রনাথের একটি গল্প নষ্টনীড়, এই গল্পের
চরিত্রের নাম হলো চারুলতা। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস, এখানেও দেখেন রবীন্দ্রনাথের উপরে একাধিক প্রশ্ন। এর আগে যেটা তার নষ্ট নিজে তার নায়িকাকে নিয়ে বলা, এখন বলা হচ্ছে বিধবার প্রেমে রচিত উপন্যাস হচ্ছে, এটি হচ্ছে যারা পড়েছেন জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস। এটা নিয়ে ঐশ্বরীয় রায় এবং প্রসেনজিতের ছবিও নির্মিত হয়েছিল। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। মুকুন্দ দাস, ঠিক আছে। চোখের বালি রেজাউল করিম, ঠিক আছে। হ্যাঁ, চারু, হ্যাঁ চারু, ঠিক আছে। হ্যাঁ, এরপর হচ্ছে জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে গঙ্গা। অমৃতা, ঠিক আছে। চোখের বালি, ফাইন। হ্যাঁ, দৃষ্টি, ওকে। এরপর দেন ডিঙি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যের উদাহরণ? ভাববাচ্য। বারবার ফেল করতে করতেই হোসনে আরা আক্তার রিঙ্কু আপনি পাস করবেন, কিন্তু মনে একটু যদি ফেল করলে কষ্টই না পান তাহলে পরীক্ষাটা অর্থহীন। আপনি পরীক্ষা দিতে থাকেন, ভালো করবেন ইনশাল্লাহ। এটা হতেই পারে রিক্ত লাবণ্য, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনি ফাইট করবেন। এরপর হচ্ছে ভাববাচ্য। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে শশব্যস্ত। শশব্যস্ত, হ্যাঁ। অভাব অর্থে ব্যবহৃত শব্দ হচ্ছে আলুনি। আলুনি, হ্যাঁ। যাদের ভালো হয় নাই, কিন্তু এই যে পরীক্ষা খারাপ দেওয়ার পরেও এই আলোচনাগুলো শুনছেন, তার মানে আপনি পড়ালেখা বা বিসিএস এর পড়াটার প্রতি আপনার এক ধরনের ভালোবাসা তৈরি হয়েছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এই যে ঈশানা জারিন বা রিঙ্কু বা আরো যারা রিক্ত লাবণ্য, ওদের জন্য নেক্সট টাইমের জন্য অনেক শুভেচ্ছা থাকবে। অনেক ভালো করবেন ইনশাল্লাহ। শাকিলা বেগম, এটা আপনি যে ডেট দেওয়া আছে সেই ডেট দিয়ে, এই যে 19 তারিখে তো পিছাবে অনেক বলেছিলেন, কিন্তু 19 তারিখ তো পরীক্ষা দিয়েই ফেললেন। সুতরাং 6 আগস্ট দিয়ে রেখেছে, আপনি সেই অনুযায়ী পড়ালেখা করেন। পিছালে তো আপনার জন্য, সবার জন্য যা হবে আপনার জন্য তাই হবে। হ্যাঁ লাবণ্য, অবশ্যই অবশ্যই ভাইয়া। রিঙ্কু, অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, একদিন ক্যাডার হব, এই তো রিঙ্কু চমৎকার বলেছেন, ইনশাল্লাহ একদিন না একদিন ক্যাডার হব। ভেরি গুড। এই বাক্যে কি প্রকাশ পেয়েছে? ইনশাল্লাহ একদিন না একদিন ক্যাডার হব, প্রতিজ্ঞা নাকি? তারপর যেটা বলছিলাম, বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যা বাগীশ। রামচন্দ্র বিদ্যা বাগীশ। রামচন্দ্র বিদ্যা বাগীশ। রামচন্দ্র বিদ্যা বাগীশ। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন? সবচেয়ে কম বয়সে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হককে নিয়েও দুইটা প্রশ্ন। দেখেন, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটি লিখেছিলেন আমাদের মরহুম অধ্যাপক, বাংলার একজন খুব দিকপাল শিক্ষক হুমায়ুন আজাদ। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। 100 পেলে ফেল না পাস? কানিজ শারমিন। এটা শোনার জন্য কাটমার্কের প্রোগ্রাম শুনতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? কি চাহো হে শঙ্খচিল। কি চাহো হে শঙ্খচিল, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তেবাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? নারায়। নারায় হচ্ছে তেবাগা। রিক্ত লাবণ্য, এটাই তো ভুল। এমবিএ পড়তে পড়তে শেষ করতে পারলাম না। এই যে এমবিএ পড়েছেন, এটার জন্য তো আপনি এটা করবেন। এমবিএ কেন করবেন? এমবিএ করে তো আপনি বিসিএস বা চাকরির জন্য পরীক্ষা দিবেন। এটা আপনি ভুল পথে ছিলেন। আপনি কিন্তু এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে, মনে রাখবেন। তেবাগা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে নারায়। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে, কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? যে বইটি প্রথম বাজেয়াপ্ত হয় কবি কাজী নজরুল ইসলামের, সেটার নাম হচ্ছে যুগবাণী। 1922 সালে কাজী নজরুল ইসলামের যে 5টি বই বাজেয়াপ্ত হয় তার মধ্যে প্রথম হচ্ছে যুগবাণী। আর কাব্যের মধ্যে প্রথম ছিল বিশ্বের বাসী, কিন্তু এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে যুগবাণী।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম হচ্ছে 1971। উপন্যাসটির নাম 1971। শাকিলা, পসিবল, যদি আপনি সেরকম চেষ্টা করেন, কেন পসিবল না? অবশ্যই হবে ইনশাল্লাহ। 4 মাস অনেক সময়, যদি আপনি সময়গুলোকে কাজে লাগান। সমত্ব শব্দটির উৎপত্তি হলো সমর্থ। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ শব্দ থেকে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে অক্ষর। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? নওগাঁর প্রতিসর, কুষ্টিয়ার কুমারখালী। কুষ্টিয়ার কুমারখালী। গ্রাম বার্তা প্রকাশিকা কুষ্টিয়ার কুমারখালী থেকে। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? শ্রী চৈতন্য দেব। জীবনী সাহিত্য ধারা গড়ে উঠেছিল শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে। চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। মুনি দত্ত চর্যাপদের যিনি টিকা লিখেছেন, চর্যাপদের টিকাকার মুনি দত্ত। অপনিহিতির উদাহরণ কোনটি? আজি, আইস, এটা হচ্ছে অপনিহিতির উদাহরণ। কুশিতজীবী বলতে বোঝানো হয় সুদখোরকে। কুশিতজীবী সুদখোর। কোন বানানটি শুদ্ধ? সত্য। এখানে সত্য বানান আর 3টা বানানই ভুল। 69-এর গণঅভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলেকোঠার সেপাই। 69-এর গণঅভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? চিলেকোঠার সেপাই। আমি আমার আলোচনা এই 200টা প্রশ্নের উত্তর আপনাদেরকে বলে দিলাম। এই প্রশ্নগুলোর উত্তর যারা এতক্ষণ আগে দাগ দিয়েছিলেন, এখন আমাদের সাথে মিলিয়ে নেন। মিলিয়ে নেওয়ার পরে যদি কোনো প্রশ্ন উত্তর নিয়ে কোনো কনফিউশন তৈরি হয়, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, আমাদেরকে কমেন্টে জানাবেন। কমেন্টে আমরা যদি দেখি, আমরা সেটা কারেক্ট করার চেষ্টা করব, অথবা আমাদেরকে ইনবক্স করবেন প্লিজ। আমাকে ইনবক্স করতে পারেন, আমাদের পেজে ইনবক্স করতে পারেন। আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আশা করি কাটমার্কের আলোচনা আমাদের আজকে 10:30টায় কাটমার্ক কত হতে পারে সে বিষয়টা আলোচনা থাকবে। তো সবকিছু ঠিক থাকলে আমরা সেখানেই একটা ধারণা দিব কারা সম্ভাব্য প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারেন। সম্ভাবনাময় নাম্বার সম্পর্কে আমরা বলার চেষ্টা করব। আর আপনাদের সবাইকে বলি, আমাদের বিসিএস লিখিত কোর্স, এটা কিন্তু যারা শুধু প্রিলি পাস করবে তাদের জন্য নয়। কারণ আপনারা এই প্রিলিমিনারি পাস করার পর বা ফেলও যদি করেন, আপনি কিন্তু অন্যান্য ব্যাংক বলেন, অন্যান্য ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস সরকারি নিয়োগ পরীক্ষার জন্য আপনি পরীক্ষা অংশগ্রহণ করবেন। সেই লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার লিখিত কোর্সটি করা দরকার। আবার 43তম প্রি পাস করার পরেও আপনার এই 43তম রিটেনের প্রস্তুতিটা লাগবে। সুতরাং এই কোর্সটা আপনারা করে রাখবেন। আমরা তো একেবারেই ফ্রি অফ কস্ট অথবা খুব স্বল্প কোর্সগুলো করাচ্ছি, সিটগুলো প্রোভাইড করছি। সুতরাং আপনারা সকলেই এই কোর্সটাতে রিটেন কোর্সে রেজিস্ট্রেশন করবেন। রিটেন কোর্সের আমাদের রেজিস্ট্রেশন চলছে। আমাদের মার্চ ফরওয়ার্ড অ্যাপসে গেলে সেই রেজিস্ট্রেশনের লিংক আপনারা পেয়ে যাবেন। নিয়ম অনুযায়ী লিংক রেজিস্ট্রেশন করবেন। আর এটার সেমিনার হবে আগামীকালই সম্ভবত, আমি ঠিক মুখস্থ নেই আমার এই মুহূর্তে। আপনারা সেই সেমিনারে অংশগ্রহণ করবেন, আলোচনাটা শুনবেন এবং রেজিস্ট্রেশন করে ক্লাস করবেন। নিয়মিত আমাদের সাথে থাকবেন। যারা পরীক্ষা দিয়েছেন, ভালো করেছেন, তাদের জন্য শুভেচ্ছা। যারা ভালো করবেন না, ধরে নিয়েছেন, তাদের জন্য শুভেচ্ছা। কিন্তু এই খারাপ করা থেকে, ভালো না করা থেকে, ভুল থেকে আপনারা প্রত্যেকে শিক্ষা নেবেন, এই আশাবাদ রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।